হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব কোষ বিভাজন বা সেল ডিভিশন নিয়ে। অ্যাকচুয়ালি সেল ডিভিশন বলতে অ্যাকচুয়ালি কী মিন করতেছে, সাপোজ মনে করো যে এটা আমাদের একটা কোষ, এই একটা কোষ থেকে আমার দুইটা কোষ তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি যে সেল ডিভিশন, বা একটা কোষ বিভাজিত হয় দুইটা বা চারটা। সাপোজ মনে করো যে আমাদের অ্যামাইটোসিস, আমাদের তো কোষ বিভাজন মোটামুটি তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যামাইটোসিস, একটা হলো মাইটোসিস, আর একটা হলো মায়োসিস, যেগুলো হয়তো তোমরা এসএসসি লেভেলে পড়ে আসছো। অ্যামাইটোসিসটাতে সাধারণত তোমার মানে একটা থেকে দুইটা হয়, মাইটোসিসের ক্ষেত্রেও একটা থেকে দুইটা কোষ তৈরি হয়, কিন্তু মায়োসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হতে পারে। ওকে, তাহলে এই জিনিসটা একটু তোমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে আমি যদি বলি যে ভাইয়া সেল ডিভিশন জিনিসটা কী বা কোষ বিভাজন জিনিসটা কী, তাহলে বলবা যে প্রক্রিয়ায় কোষগুলো বিভাজিত হয় তাকেই আমরা বলতেছি কোষ বিভাজন বা সেল ডিভিশন। ওকে, এখন আমরা একটু অ্যামাইটোসিসে চলে যাই। ঠিক আছে, অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন। অ্যামাইটোসিসটা হইলো একবারে কি বলবো অনুন্নত টাইপের যে কোষ বিভাজন, যেটা সেটা হলো তোমার অ্যামাইটোসিস। ওকে, উন্নত টাইপের কোষ বিভাজন। ওকে, উন্নত টাইপের কোষ বিভাজন। সাধারণত দেখবে কি যেগুলো অনুন্নত জীব, সাপোজ মনে করো আমি তোমাকে যদি বলি তোমার ব্যাকটেরিয়ার কথা যদি বলি, তারপর মনে করো ইস্টের কথা যদি বলি, অ্যামিবার কথা যদি বলি, তাহলে সেগুলোতে সাধারণত অ্যামাইটোসিস পাওয়া যায়। বুঝছো? তাহলে আমি যদি একটু উদাহরণগুলো লিখি, ইস্ট, ইস্ট, অ্যামিবা, ইস্ট, অ্যামিবা, এগুলোতে সাধারণত অ্যামাইটোসিস দেখা যায়। কি দেখা যায়? অ্যামাইটোসিস দেখা যায়। ওকে, তাহলে জিনিসটা একটু মনে রাখতে হবে, কি দেখা যায়? অ্যামাইটোসিস দেখা যায়। তাহলে এই প্রক্রিয়াটা আসলে কেমন? সাপোজ মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, এখানে কি হয় জানো? সাপোজ মনে করো এখানে একটু তোমার খাঁজ তৈরি হয়। ওকে, এখানে একটু করে খাঁজ তৈরি হয়, এবং তোমার যে আগে একটা নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াসটা ভাগ হয়ে দুইটা ভাগ হয়ে যায়, এবং পরবর্তীতে আস্তে আস্তে খাঁজটা তোমার বড় হতে থাকে, ভিতর দিকে ঢুকতে থাকে, এবং দুইটা আলাদা আলাদা কোষ তৈরি করে। এটা হলো সিম্পলেস্ট প্রসেস। এর থেকে বেশি কিছু আপাতত তোমাদের জানার দরকার নেই। আর দ্বিভাজন বলে একটা তুমি কথা পাবা, দ্বিভাজন। দ্বিভাজন ইংলিশে সাধারণত বলে বাইনারি ফিশন। বাইনারি ফিশন। ওকে, আমি যদি জিজ্ঞাসা করি যে বাইনারি ফিশন বলে, এই বাইনারি ফিশন যেটা, এটা হলো তোমার সাধারণত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। বুঝছো? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত ব্যাকটেরিয়াগুলা বাইনারি ফিশন বা দ্বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে তাদের সংখ্যাটা সাধারণত বাড়ায়। জাস্ট একটা কথা মনে রাখো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে অ্যামাইটোসিস আর দ্বিভাজন কি এক? মোটামুটি কার্যগতভাবে এক। আর যদি বলি কোথায় দেখা যায়, তাহলে বলবো অ্যামাইটোসিসটা দেখা যায় ইস্টে বা অ্যামিবাতে। আর যদি বলা হয় যে ভাইয়া আমার দ্বিভাজনটা কোথায় পাওয়া যায়, তাহলে বলবো ব্যাকটেরিয়াতে দেখা যায়। ওকে, জাস্ট এটা একটু মনে রাখো। এখন আসো আমরা একটু মাইটোসিসে চলে যাই। এই যে মাইটোসিস যেটা, এটাকে না অনেকগুলো নাম দেওয়া হয়েছে। সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়। কী বলা হয় বলো তো? সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়। ওকে, এটা একটু মনে রাখবা। এটার অপর নামটা হলো ইকুয়েশনাল সেল ডিভিশন। ইকুয়েশনাল সেল ডিভিশন। ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন। কেন বলতেছি? সাধারণত মনে করো যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা থেকে তোমার সেম টাইপের সমান আকার আকৃতি সম্পন্ন, এগুলো সেম বৈশিষ্ট্য সম্পন্ন তোমার দুইটা কোষ তৈরি হয়, এবং যেহেতু মানে দুইটা তৈরি হচ্ছে এবং তাদের আকার আকৃতি বৈশিষ্ট্য আনুষঙ্গিক যা যা আছে সবগুলোই তোমার একই টাইপের হয়, সেজন্য আমরা কিন্তু এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলতে পারি। কি বলতে পারি? সমীকরণিক কোষ বিভাজন বলতে পারি। ঠিক আছে, সাধারণত এখানে কিন্তু তোমার ক্রোমোজোম সংখ্যা যেটা, সেটা কিন্তু তোমার সেমই থাকে। মনে করো এর যদি ক্রোমোজোম 46টা হয়, এর ক্রোমোজোমও 46টাই হবে। ওকে, জাস্ট এটা হলো তোমার যেহেতু একবারে সেম টাইপের বৈশিষ্ট্যই থাকতেছে, সেজন্য কিন্তু আমরা এটাকে একবারে সমীকরণিক কোষ বিভাজন বলি। এখন মাইটোসিস কোষ বিভাজনটা না তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেন বলতেছি? মাইটোসিস কোষ বিভাজন যেটা, সেটাকে আমরা কয়েকটা ফেজে ভাগ করতে পারি। মাইটোসিস কোষ বিভাজন যেটা, সেটাকে আমরা মানে ইন্টারফেজ আর একটা হলো এম ফেজ, দুইটা ভাগে ভাগ করতে পারি। এখন বলতে পারো ভাইয়া ইন্টারফেজও জানি না, এম ফেজও চিনি না, তাহলে কী করবো? ইন্টারফেজ হইল দুইটা এম ফেজ বা দুইটা বিভাজন দশার মধ্যবর্তী যে সময় যেটা, সেটা হলো ইন্টারফেজ। ওকে, তার মানে ইন্টারফেজ হইল মানে দুইটা বিভাজনের মাঝের সময়, দুটা বিভাজনের মাঝের সময়কে বলা হয় কি? ইন্টারফেজ। দুটা বিভাজনের মধ্যবর্তী মাঝের যে সময় যেটা, সেটাকে বলা হয় ইন্টারফেস। আর এমফেসটা কি? বিভাজনকালীন সময়। ওকে, বিভাজনকালীন সময়। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আরেকটা জিনিস একটু মনে রাখো, ইন্টারফেসটাকে সাধারণত তোমার তিনটা ভাগে ভাগ করা হয়। বুঝছো? ইন্টারফেসটাকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করি। দেখো, একটা হলো G1,
আরেকটা হলো এস, আরেকটা তোমার G2, বুঝতে পারছো? তোমরা মানে যদি একটু বই খুলে থাকো, যদি তোমাদের অতটা এখনও হয়তো পড়তে ইচ্ছা করবে না, তারপরে যদি একটু সময় পাও জাস্ট চিত্রগুলো একটু দেখিও, হ্যাঁ। ওখানে দেখবে কি এরকম একটা চিত্র পাবা, এরকম একটা তোমার গোল টাইপের চিত্র পাবা। এখানে তোমার এখান থেকে সুন্দর করে লেখা থাকবে এম, এখানে থাকবে তোমার G1, এখানে থাকবে G1, তারপরটা মনে করো সাপোজ এখানে থাকবে এস, আর এটাতে থাকবে G2। G1-এ সময় লাগে কত পার্সেন্ট জানো? 30 থেকে 40% সময় এখানে কাটে, ওকে। এবং এস ধাপে সময় লাগে 30 থেকে 50%, ওকে। আর 10 থেকে 20% সময় লাগে তোমার G2 ধাপে। আর এম ফেজ যেটা, সেটাতে সময় লাগে 5 থেকে 10%। এখন তুমি বলতে পারো ভাইয়া G1 ধাপে কী হয়, এস ধাপে কী হয়, G2 ধাপে কী হয়, তাহলে এম ফেজটাই বাকি। এই এম ফেজটাই হলো তোমার ওই যে তোমার যেই ধাপে বিভাজিত হয়। আর বাকি যে সময় যেটা, সেটা কিন্তু পুরাটা ইন্টারফেস। তার মানে কি 90 থেকে 95% সময় সে কিন্তু প্রিপারেশন নিতেই কাটায় দেয়। তার মানে কি ইন্টারফেস সময়টা কতটুকু? ইন্টারফেস সময়টা কিন্তু 90 থেকে 95% সময় যেটা, সেটা কিন্তু পুরোটাই ইন্টারফেস। এবং G1 ধাপে কী হয়, এস ধাপে কী হয়, G2 ধাপে কী হয়, সেটা নিয়ে আপাতত আলোচনা করতে চাচ্ছি না। তোমরা আপাতত এই সময়ে এসে জাস্ট একটা জিনিসে মনে রাখো, ভাইয়া এম ফেজে কী হয়, বিভাজিত হয়, বা এই সময়টা কী করে, প্রিপারেশন নেয়। এখন এই যে ইন্টারফেস যেটা, ইন্টারফেসে আসলে কয়টা ধাপ? 3টা ধাপ, G1, এস, G2। কোনটা ধাপে কত সময় লাগে সেটা জাস্ট একটু মনে রাখো, এর থেকে আর কিছু আপাতত তোমাদের লাগবে না। এখন এই যে আমাদের এম ফেজ ছিল না, যেই ধাপটাতে তোমার বিভাজিত হচ্ছিল, এইটাকে না আমরা হলো 2টা ভাগে ভাগ করতে পারি। এখন দেখো বিভাজন, সাপোজ মনে করো তুমি একটা কোষকে বিভাজিত করবা, তার মানে সেখানে নিউক্লিয়াস আছে, তার মানে তোমাকে কিন্তু নিউক্লিয়াসকে বিভাজিত করতে হবে, তাই তো? নিউক্লিয়াসকে ভাগ করতে হবে। সাইটোপ্লাজম আছে, তার মানে সাইটোপ্লাজমকেও ভাগ করতে হবে। তার মানে আমি যদি বলি যে ব্যাপারটা কী বলো তো, নিউক্লিয়াসকেও ভাগ করতে হবে এবং সাইটোপ্লাজমকেও ভাগ করতে হবে। তাহলে এই যে নিউক্লিয়াসকে যে ভাগ করি যেটা, হ্যাঁ, আমরা যে নিউক্লিয়াসকে ভাগ করি, এটাকে বলা হয় ক্যারিওকাইনোসিস। ক্যারিওকাইনোসিস, ক্যারিওকাইনোসিস। তার মানে আমার নিউক্লিয়াস বা নিউক্লিয়াসকে ভাগ করার যে প্রক্রিয়া যেটা, সেটাকে বলা হয় ক্যারিওকাইনোসিস। আর সাইটোপ্লাজমকে ভাগ করার প্রক্রিয়াকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস, ওকে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া বলো যে আমি এম ফেজে গিয়ে আসলে কী পাবো, এম ফেজে যেহেতু আমি বিভাজন করতেছি, তার মানে কি আমাকে নিউক্লিয়াস ভাগ করতে হবে, সাইটোপ্লাজমকে ভাগ করতে হবে। তার মানে নিউক্লিয়াসকে যদি ভাগ করি তাহলে বলবা ক্যারিওকাইনোসিস, আর যদি সাইটোপ্লাজমকে ভাগ করি তাহলে বলবা সাইটোকাইনোসিস। তোমাদের হয়তো মনে পড়ে যে তোমাদের এসএসসি লেভেলে তোমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো যে পড়ছো না, এটাতে আসলে কী হয়েছিল বলো তো? তোমাদের কিন্তু যদি মানে খুব বেশি ভুলে না গিয়ে থাকো, তাহলে কিন্তু ওই যে তোমার ক্রোমাটিন তন্তুগুলা মাঝামাঝি জায়গায় আসতো, তারপর প্রান্তের দিকে চলে যাইতো, তারপর মাকুতন্ত্র তৈরি হইতো, আনুষঙ্গিক অনেক অনেক ব্যাপার ছিল। অত ভিতর দিকে আপাতত যাচ্ছে না। তার মানে কি ওই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো আসলে কোথায় হচ্ছিল বলো তো? এটা আসলে এই প্রক্রিয়াটা কিন্তু আসলে নিউক্লিয়াসের বিভাজন ছিল, তাই না? তার মানে ক্যারিওকাইনেসিসের আন্ডারে আমরা কী কী পাচ্ছি বলো তো? প্রোফেজ পাচ্ছি, হ্যাঁ, প্রোমেটাফেজ পাচ্ছি, প্রোমেটাফেজ, তারপর পাচ্ছি মেটাফেজ, তারপর পাচ্ছি অ্যানাফেজ, তারপর পাচ্ছি টেলোফেজ, হ্যাঁ, তারপর পাচ্ছি কি টেলোফেজ, ওকে। তাহলে এই দুটো জিনিস একটু ভালোভাবে মনে রাখবা। তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজম বিভাজন। তাহলে এই কয়েকটা জিনিস একটু ভালোভাবে মনে রাখতে হবে। এখন এখানে না কয়েকটা জিনিস একটু আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ইম্পর্ট্যান্ট কি যেটা আমাদের জন্য একটু বেশি দরকার, এই যে আমাদের ক্যারিওকাইনেসিস, তারপরে যে আমাদের মাইটোসিস, কোষ বিভাজন, এখানে না অনেক অনেক ব্যাপার থাকে। এত মুখস্থ তোমাদের করাইতে চাচ্ছি না, জাস্ট একটা জিনিস একটু মনে রাখো যে মাইটোসিস যে কোষ বিভাজন যেটা, হ্যাঁ, মাইটোসিস, এই যে পুরো কোষ বিভাজনটার নাম যে মাইটোসিস, এই নামটা আসলে কে দিছে জানো? বিজ্ঞানী স্লাইখার নামে একজন বিজ্ঞানী আছে। উনি হলো সাধারণত এই যে মাইটোসিস যে নামকরণ যেটা, সেটা আসলে উনিই করছে, হ্যাঁ। আর যে নিউক্লিয়াসের বিভাজন, হ্যাঁ, নিউক্লিয়াসের বিভাজন যে তোমার ক্যারিওকাইনেসিস, এটা কে দেখছে প্রথম জানো? নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের যে ক্যারিওকাইনেসিস হয়, এটা আসলে কে দেখছে প্রথম জানো? ক্যারিওকাইনেসিস প্রথম দেখেন, প্রথম লক্ষ্য করেন তোমার বিজ্ঞানী। তোমার যদি বলি যে প্রথম তোমার ক্যারিওকাইনেসিসটা আসলে কে দেখেন, সরি আমি এটা একটু ভুল বলছি, হ্যাঁ, একটু ভুল বলছি, এটা একটু মনে রাখবো। মাইটোসিস যেটা, সেটা হচ্ছে তোমার ফ্লেমিং, হ্যাঁ, ওয়াল্টার ফ্লেমিং। আমি যদি বলি তোমাকে যে মাইটোসিস নামকরণ করেন কে, তাহলে বলবো ওয়াল্টার ফ্লেমিং। আর যদি বলি যে ভাইয়া কে প্রথম যে ক্যারিওকাইনেসিস এটা নামকরণ করেন, তাহলে বলবো বিজ্ঞানী স্লাইখার, হ্যাঁ, বিজ্ঞানী স্লাইখার, ওকে।
বিজ্ঞানী স্লাইকার। তাহলে এই দুটো জিনিস একটু ভালোভাবে মনে রাখবা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমাদের মাইটোসিস মানে আসলে কেন দরকার, আমাদের আসলে কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য? ইম্পর্টেন্ট এই কারণেই যে মাইটোসিস না হলে, সাপোজ মনে করো তোমার হাত কেটে গেছে অথবা মনে করো যে তোমার চামড়া ছিলে গেছে, তোমার যদি মাইটোসিস না হয় তার মানে সেগুলো তুমি গ্যাপগুলো ফিল আপ করতে পারবা না তো। তার মানে মাইটোসিসে কিন্তু আমাদের গুরুত্ব অনেক, বুঝছো? সাপোজ মনে করো তুমি বড় হবা, মনে করো তুমি তো আগে মানে এত বড় মানুষ ছিল না, তার মানে আগে প্রথমে কিন্তু আগে তুমি একটা শুক্রাণু ছিল আর একটা তোমার ডিম্বাণু ছিল, এই দুটো মিলিত হয়ে একটা জাইগোট তৈরি করছে, তারপর সেটা বিভাজিত হয়ে হয়ে ভ্রূণ তৈরি করছে, সেখান থেকে কিন্তু তোমার পর একটা বড় মানুষে পরিণত হয়েছে, তাই না? তার মানে এটা কোন প্রক্রিয়া হয়েছে বলতো? এটা কিন্তু আসলে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে, তাই তো? তার মানে মাইটোসিসটা কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট। মনে করো সাপোজ আমার হাত পা কেটে গেছে, সেটা রিপেয়ার করতে হবে, সেটা কিন্তু তোমার মাইটোসিস ধাপেই হয়। সাপোজ মনে করো যে তোমার বংশবৃদ্ধি করার জন্য, সাপোজ মনে করো দেখবে যে বেশ কিছু এককোষী টাইপের যে মানে কিছু থাকে, যেমন আমি তোমাকে যদি বলি ক্ল্যামাইডোমোনাস নামে একটা শৈবাল আছে, যে একটা কথা মনে রাখো, শৈবাল নামে একটা শৈবাল, সে কিন্তু তোমার এই যে মাইটোসিসের মাধ্যমে কিন্তু সে নিজের সংখ্যাও বাড়াইতে পারে। আবার মনে করো সাপোজ তোমার হলো হাত পা কেটে গেছে, তুমি যে রিপেয়ার করতেছো এটা কিন্তু মাইটোসিস দিয়েই করতেছো। এবারে দেখো এখানে কিন্তু তোমার যে আমরা কিন্তু এখানে ইকুয়েশনাল সেল ডিভিশন বলতেছিলাম, তাই না? কেন ইকুয়েশনাল সেল ডিভিশন বলতেছিলাম? কারণ এখানে কিন্তু আমার একটা সেম টাইপের দুইটা জিনিস তৈরি হচ্ছে বা দুইটা কোষ তৈরি হচ্ছে, তার মানে কিন্তু এবার যেটা আমি দিছিলাম সেটাই কিন্তু আমার ডবল তৈরি হয়েছে, তার মানে এটা কিন্তু একটা সামঞ্জস্যতা বজায় রাখছে, তাই না? এবং একটা জিনিস দেখবে কি জানো, যদি তোমার মাইটোসিসটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, মাইটোসিসটা মনে করো অনিয়ন্ত্রিত হয়ে গেছে, হ্যাঁ, তাহলে দেখবে কি তোমার টিউমার পর্যন্ত হতে পারে, যেখান থেকে ক্যান্সার হয়, বুঝছো? অনিয়ন্ত্রিত হয়ে গেলে সেখান থেকে কিন্তু ক্যান্সার হয়। এখন বলতে পারো ভাইয়া ক্যান্সার কি সবার হয়? সবার তো হয় না। কেন হয় না? মানে কেন হয় না? কারণ আমাদের দেহে না P53 নামে একটা জিন আছে, হ্যাঁ, P53 নামে একটা জিন আছে, যেটা কোষের গার্ডিয়ান হিসেবে কাজ করে, কোষের গার্ডিয়ান হিসেবে কাজ করে। কী হিসেবে কাজ করে? কোষের গার্ডিয়ান হিসেবে কাজ করে, ওকে, কোষের গার্ডিয়ান হিসেবে কাজ করে। তাহলে এই জিনিসটা মনে রাখবা। তাহলে যেহেতু মানে আমাদের দেহে সাধারণত একটা সুস্থ মানুষ হইলে P53 জিন যেটা কোষের গার্ডিয়ান, সে কিন্তু আসলে প্রপারলি মোটামুটি কাজ করতে পারে। কিন্তু যদি তোমার মানে কোনো কারণে তোমার রেডিয়েশন বলো বা কোনো একটা সমস্যা হইলো বা কোনো একটা রোগ হইলো, তোমার যদি এই জিনটা বা পুরা যে বিভাজন হওয়ার যে প্রক্রিয়া যেটা, সেটা যদি তুমি কন্ট্রোল হারায় ফেলি, তাহলে কিন্তু তোমার এগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হইতেই থাকবে। তার মানে কি, সেটা কিন্তু একসময় গিয়ে টিউমার তৈরি করবে, কারণ সেটা কিন্তু একসময় গিয়ে ক্যান্সারও তৈরি করতে পারে, ওকে? সেই জন্যই দেখবে যে অনিয়ন্ত্রিত কোনো কিছু কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো না, বুঝছো? সেজন্য দেখবে কি যে কীভাবে আমাদের জন্য মানে কোনটা আমাদের জন্য বেটার, কোনটা আমাদের জন্য খারাপ, কোনটা ভালো, এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের একটু জিনিস বলতে চাচ্ছিলাম যে তোমরা দেখবে কি আমাদের কিন্তু যে কোষগুলো থাকে না, কোষগুলো কিন্তু কিছুদিন পর মারা যায়, আবার কিছুদিন পর কিন্তু একাই তৈরি হয়। এই যে একটা জিনিস একটু মনে রাখো, অ্যাপোপ্টোসিস বলে একটা কথা বাবা, হ্যাঁ, অ্যাপোপ্টোসিস এইটা হলো তোমার সাধারণ মৃত্যু, ওকে? এটা হলো তোমার সাধারণ মৃত্যু। দেখো না যে আমাদের চামড়া যদি আমরা একটু হলো মানে আঁচড় দিই, দেখবে যে অনেক মরা কোষগুলো উঠে আসতেছে, কিন্তু আসলে তোমার নর্মালি মারা গেছে, হ্যাঁ। এটা হলো অ্যাপোপ্টোসিস, সেটা হলো সাধারণ মৃত্যু। আর নেক্রোসিস যেটা সেটা হলো তোমার মানে কোনো পুষ্টি উপাদান যদি অভাব পড়ে, পুষ্টি অভাবে, হ্যাঁ, সাপোজ মনে করো কোনো একটা কোষ তোমার অক্সিজেন পাচ্ছে না, খাবার পাচ্ছে না, সে যে মারা গেল, সেটা কি পুষ্টির অভাবে মারা গেল, এটাকে আমরা বলি নেক্রোসিস। তাহলে এই কয়েকটা জিনিস একটু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আমি যদি তোমাকে এখন বলি যে ভাইয়া যে অ্যাপোপ্টোসিস কী, নেক্রোসিস কী, তাহলে এগুলো আসলে আমি কীভাবে মনে রাখবো বা কীভাবে করবো? জাস্ট একটা জিনিস মনে রাখো, অ্যাপোপ্টোসিস এটা কিন্তু শুনতে মোটামুটি একটু ভালোই লাগে, হ্যাঁ, তাহলে মনে রাখবো এটা সাধারণ মৃত্যু টাইপের। আর নেক্রোসিস একটু জাস্ট কেমন না, নেগেটিভ টাইপের কথাবার্তা। তার মানে কি, এখানে কিন্তু কোনো একটা অভাব পড়ছিল, তার মানে পুষ্টি উপাদান বা অক্সিজেন অভাব পড়ছিল, সেই জন্য আসলে মারা গেছে, তাহলে কিন্তু নেক্রোসিস, ওকে? তাহলে আজকে এখন পর্যন্ত যেটুকু আলোচনা করলাম একটু যদি সামারি করি, মাইটোসিসটা কি জাস্ট একটা নর্মাল সেল ডিভিশন, তাই না? জাস্ট মানে একবার একটা খাস তৈরি হলো, বিভাজিত হয়ে গেল। মাইটোসিসটা সমীকরণিক কোষ বিভাজন, কেন? সেম জিনিস তৈরি হয় এবং এটা দুইটা ভাগে ভাগ করতেছি, এমফেজ আর ইন্টারফেজে কিন্তু আর অনেকগুলো ক্লাসিফিকেশন বা একটা ভাগ ছিল। আর আমাদের যে নিউক্লিয়াস বিভাজন সেটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলতেছিলাম, সাইটোপ্লাজম বিভাজনকে আমরা সাইটোকাইনেসিস বলতেছিলাম, ওকে? আর তারপর আমরা আরও বেশ কিছু জিনিস আলোচনা করলাম, যেমন অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস, তারপর তোমার কোষের টিউমার, আনুষঙ্গিক অনেক কিছু। জাস্ট এই কটা জিনিস একটু যদি ধারণা রাখতে পারো, তাহলে দেখবে যে তোমাদের কিন্তু পরবর্তীতে যখন পড়তে আসবা বা পড়া শুরু করবা, তখন দেখবে অনেক ইজি লাগতেছে, ওকে? সো একটু জাস্ট রিডিং দিয়ে নিও, বা যদি পারো জাস্ট একটু ক্লাসগুলো 1-2বার করে একটু দেখো, তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো।
করো, তাহলে দেখবে যে তোমারও হেল্প হচ্ছে, ওদের একটু হেল্প হচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ রিয়ান, আসসালামু আলাইকুম।